শপথ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। এবং সেই সাথে জামায়াত ও এনসিপি নিজেরা ফাঁদে পড়েছে এমন একটি বিষয় আসছে উঠে, যে একই দিনে সংসদ হিসেবে শপথ, আবার যে সংবিধান সংস্কার পরিষদেও শপথ নিয়ে এটা জামায়াত এনসিপিকে ফাঁদে ফেলা হয়েছে কিনা, বা প্রধান নির্বাচন কমিশনের বিষয়কে জানতেন না, দুটো বিষয় যদি একটু জানতে চাই। আপনার ফাঁদের প্রশ্ন যদি নিয়ে আসেন, একটা রাজনৈতিক দল যখন 2/3 মেজরিটি পেয়ে যায় তখন কাউকে আর লাগে না তার জন্যে। তো না লাগলে কি হবে? না লাগলে ওরা সব উপযাজক থাকবে, তাতে তো দরকার নেই আমার কোনো কারণে। তা কোনো কারণে যদি দরকার না থাকে তাহলে 2/3 মেজরিটি যে পাইছে তারা যখন যেটা সিদ্ধান্ত নিবে সেটা তাদেরকে ছাড়াই জয়যুক্ত হয়ে যাবে। সুতরাং এটা একটা আলাদা বিষয়। কিন্তু যে বিষয়টার অবতারণা হইল এখানে, এই যে আজকের যে হাইকোর্টের রুল নিয়ে, আপনি বিষয়গুলো লক্ষ্য করেন। কি বিষয় নিয়ে গেছি? সংস্কার নিয়ে যখন ঐক্যমত্য কমিশন 8 মাস দৌড়াদৌড়ি করলো, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হইল। আমরা যদিও উল্টাভাবে বলে যে ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব কোনো সাবজেক্টই না। রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে আসতে পারতো, আমার ইউনূস সাহেবকে লাগে না যে আমরা ঐক্যমত্য হয়েছি, আপনি নির্বাচন দিয়ে চলে যান। রাজনৈতিক দল ঐক্যমত্য হইতে পারে নাই। এইভাবে 8টা মাস কিন্তু পার করছে। 8 মাস পার করার পর একটা পর্যায়ে আসলো গণভোটের প্রস্তাব। এই গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির থেকে আসছে, এবং গণভোটের প্রস্তাব আসার পর আবার জামাত অন্য দাবি করলো যে গণভোটটা আগে করবেন নির্বাচনের। বিএনপি বলল নির্বাচন এবং গণভোট একই দিনে। তাহলে দেখেন বিষয়টা কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে কিভাবে, ধাপে ধাপে কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে। এবং তারা কিন্তু রাজনৈতিক দল মানে সমস্ত জনগণের পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের, যার দল ছাড়া যে লোক তার ওপিনিয়ন তো আমি দিতেছি, পান্নাভাই দিতেছি, এটা হু কেয়ার্স। বাট আমি যদি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু ধাপে ধাপে এগুচ্ছে এটা নিয়ে। আসলো গণভোটে, তারপরে নির্বাচন কখন হবে, সেখানে বিএনপি প্রিভিলেজ পাইল কি, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। এগুলো কিন্তু মেনে আসা, তারা মেনে আসছে। এবং গণভোট যখন হইল, চলমান বা সামনে আসছে, ঠিক তখন কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু বলছেন যে গণদানের শীষে যেভাবে ভোট দিবেন, গণভোটেতে হাতে সেভাবে ভোট দিবেন। তার মানে একসেপ্ট হয়ে আসতেছে, এবং গণভোট বিজয়ী হোক সেটা উনি চাচ্ছেন। চাইনি সেটা আমি জানি না, উনি বলছেন যেটা। ওই আর কি আপনি ফরমাল কথাবার্তা ধরছেন। নো, আমি কেন, আমি যেটা শুনছি আপনি বাস্তবতার জায়গা থেকে বিশ্লেষণ করুন। আমি বাস্তবতা ফরমাল কথাবার্তা বলছেন। তারেক রহমান সাহেব কি বলবে যে আমি নাতে হামানে নাতে দিতে বলছি? আসলে তারা কি চেয়েছিল সেটা আমার জানা দরকার। কেন বলবেন না বাস্তবতার জায়গা থেকে? আমি তো আই ক্যানট রিড দ্য মাইন্ড, আমি তো সাদা চোখে যেটা দেখি। উনি বলছেন যে হ্যাঁ, হাতে ভোট দিবেন, এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবং এই হ্যাঁ যখন জয়যুক্ত হয়ে গেল, তারপরে প্রশ্ন আসলো রাষ্ট্রপতি কোন আইনে, রাষ্ট্রপতি একটা আইন দিছে, যেই আইনের আলোকে এই দুইটা নির্বাচন হবে। সেই আইন দুইটাকে আজকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা আসেন, সেই আইন দুইটা যাই হোক, সবাই আমরা জানি আইন দুইটাকেই তো চ্যালেঞ্জ করছে, যে সংবিধান বহির্ভূত উনি দিতে পারেন না। আমি কিন্তু এটা মেনে 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 জনগণ সবাই মেনে আসছি। মেনে আসার পর যখন ওই আইনের আলোকে নির্বাচনটা হয়ে গেল, গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয়ে গেল, তখন কিন্তু ওই আইনটার আর কোনো কার্যকারিতা থাকে না। কেন থাকে না? ওই আইনটা করাই হয়েছিল শুধু এই গণভোটটা করার জন্যে। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একটা জিনিস করলাম, যে এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, এটা একটা র মেটেরিয়ালস আনলাম বা কিছু একটা। যখন জিনিসটা বানানো হয়ে গেল, তখন কিন্তু যে কারিগর বানাইলো সেই কারিগরের ফাংশন শেষ। তা যে আইনটা রাষ্ট্রপতি দিলেন, সেই আইনের আলোকে কিন্তু গণভোট হয়ে গেল, এবং গণভোটের আলোকে দুইটা ওত নেওয়ার কথা, দুইটা ওত কিন্তু বিরোধী দলেরা নিছেন, বিএনপি নেন নাই। সেই আসপেক্টে আমি আলোচনায় যাচ্ছি না। কিন্তু যে আইনটার আলোকে যে ফলাফলটা হওয়ার কথা, ফলটা হয়ে গেছে, এবং ওই আইনটা ছিল কিন্তু ওইটুক পর্যন্তই। ওই আইনটা তো এরপরে আর দরকার নেই আমার। তাই যে আইনের আলোকে ফলাফল হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, সেই আইনটা এখন এমনি অকার্যকর। কারণ ওই আইন আপনি প্রয়োগ করবেন কোথায়? ওই আইনের তো দরকার নাই। এটা তো আদালত দিয়ে বাদ দেওয়ার দরকার নাই, ওটা তো এমনিই বাতিল হয়ে গেছে। কারণ ওটার তো পারপাস ছিল একটাই, গণভোট করা। সুতরাং এই যে আদালতে যারা নিছে, তারা কেন নিছে আমি জানি না, কারণ ওই আইনটার কোনো ফাংশন নাই। এখন ওই আইন বাতিল করে দিল, তাতে কি হবে? ওই আইনের আলোকে তো ফলটা হয়ে গেছে। যেমন ধরুন, উনি তো সাংবাদিক, রিপোর্ট করে, যেমন একটা আইন আজকে আছে, সেই আইনে এই অপরাধ করলে 3 বছরের জেল হবে।
একটা লোকের 3 বছরের জেল হয়ে গেছে, 2-3 বছর পর ওই আইনটা আবার বাতিল করে নতুন আইন বানায়, এরকম বানায় না? তা বানাইলে ওই যে আগে যে দণ্ড হয়েছে, যে আইনটা, ওই আইনটা তো বাতিল করলাম, তার দণ্ড তো মৌকুফ হবে না। এটা তো আইনের ফসল। সুতরাং এই আইনের ফসল আমরা ঘরে তুলে ফেলছি। এই আইনের ফাংশন এমনি আর নাই, এই আইনটার আর কোনো কার্যকারিতা নাই। সুতরাং এই আদালতে গেছে কেন? এই আইনটা বাতিল করে দিলে কি হবে? এই আইনটা তো এমনি অকার্যকর। এটা আমি তো সেকেন্ড গণভোট করবো না, 2 জুলাই সনদ করবো না, শুধুমাত্র এই জুলাই সনদ এবং এই গণভোটের জন্য আইনটা বানাইছিল এবং তার ফসল ঘরে নিয়ে নিছি। কোন আইনটা স্পেসিফিক্যালি আপনি কোনটা কথা বলছেন? এই যে 2টা অধ্যাদেশ, যে আইনগুলা বাতিল করো, রাষ্ট্রপতি আইনকে চ্যালেঞ্জ করছে, যেটা এই যে গণভোট এবং জুলাই সনদের, তা সেই আইনের আলোকে তো আমার গণভোট হয়ে গেছে, এখন সংস্কার করা বাকি। সুতরাং ওই আইন এখন অকার্যকর। এমন তো না যে আমার গণভোট পেন্ডিং রয়েছে, হয়ে গেছে। সুতরাং এই যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে, সেই বিষয়টা আপনি আদালতে নিচ্ছেন, কেন নিচ্ছেন তা আমি জানি না। এখন আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আদালতে নিলেন, যেদিন এই আইনটা হইল, তারপরে কেন আদালতে গেলেন না? এখন গেলেন কেন? যেই আইনটার কার্যকারিতা শেষ, যেই আইনটার ফলে আমরা যে জিনিসটা নেওয়ার কথা সেটা নিয়ে নিছি, সুতরাং এখন ওই আইন বাতিল হয়ে গেলে আমার কি আসে যায়? কি আসে যায় বলেন না? তো সুতরাং আপনি এখন আদালতে যাচ্ছেন কেন? এখন আদালত যদি বলে ওই আইনগুলো অবৈধ ছিল, তাতে কি হবে? গণভোট যে হায় জয়যুক্ত হয়েছে সেটা অবৈধ হবে কিভাবে? ওই আইনটা তো অকার্যকর। অকার্যকর আইন আপনি নিয়ে যাচ্ছেন কেন? ওই আইনটা তো অ্যাক্টিভ না। ওই আইনটা নিয়ে যেতে পারতেন তখন, গণভোট হওয়ার আগে, তখন আইনটা ছিল জীবিত, এখন আইনটা হলো মৃত। সুতরাং এটা হলো আপনি একটা ইস্যু বানাইতেছেন কেন? এখন এটা কারা নিছে? এটা আদালতে কারা নিছে? তারাই নিছে যারা ইন্টারেস্টেড না, হতে পারে গণভোটের আলোকে সংস্কারের জন্য ইন্টারেস্টেড না। কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাবেন না। এই কারণে পাবেন না, ওই আইনটা অকার্যকর হয়ে গেছে। আইনটার যে অ্যাকশন, সেই অ্যাকশনটা হয়ে গেছে। যেমন ধরেন আপনি এই কি বলে, তুলা দিয়ে সুতো বানাচ্ছেন, ওই কম্পোজিট টেক্সটাইল আছে না, সুতা বেরোয়, বা স্পিনিং মিল, তা তুলা যতটুকু সুতো হয়ে বেরোয় গেছে, ঠিক আছে, সেইটা তো সুতো হয়ে গেছে, ওইটা তো আপনি আর ফেরত আনতে পারবেন না। সুতরাং এরপরে আপনার ওই তুলা কাজে লাগান কি না লাগান, ওই তুলা শেষ। তো এই আইনটা কিন্তু যে কারণে করা হয়েছিল, সেটা কিন্তু করা হয়ে গেছে। আর একটা প্রশ্ন, যদি গণভোট অবৈধ হয় তাহলে নির্বাচনটা কি হবে? গণভোট অবৈধ প্রশ্নই তো ওঠে না। আপনি তো আইন যদি হয়তো বলছেন, এখন এটা হলো আপনি যদি আদালতে নিলেন, যেমন এই যে রুলটা আনছে, রুল আনলে কি করবেন? এখন আপনি বলতে পারেন পার্লামেন্টে এটা বিচারাধীন হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো কিভাবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলতে পারবেন। কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি, এটা আদালত এন্টারটেইন করুক আর যাই করুক না কেন, যে আইনটারে চ্যালেঞ্জ করছেন আপনি, সেই আইনটা দিয়ে যে প্রোডাক্টটা হবে, সেই প্রোডাক্টটা আমরা নিয়ে নিছি। সেই প্রোডাক্টটা যখন নিয়ে নিছি, ওই আইনটা আর অকার্যকর। কারণ যেটা আপনি একটা পার্টিকুলার জিনিস পাওয়ার জন্য একটা আইন করলেন, সেটা পেয়ে গেছেন, এখন এই আইনটা অকার্যকর। এখন আসেন আদালতে গেলে, এখন যে এই যে গেছে, এটা যদি আমরা মনে করি আজকে এমন কিছু হয়, তাহলে কিন্তু আমরা অতীতে যেটা দেখছিলাম, যে জনগণের যে মত, জনগণের রায়ের ভিত্তিতে যে জিনিসটা হয়, সেটা আপনি আদালতে নিতে পারবেন না। কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করলো শেখ হাসিনা আদালতে নিয়ে, ওটাও পারেন নাই, কিন্তু এন্টারটেইন করার পরিণতি হইল আমরা দেখতেছি। সেটার পরিণতি একটা সরকার স্বৈরাচার হয় এবং একজন প্রধান বিচারপতি জেলে থাকেন। পাশাপাশি আপনি যদি এদিকে আসেন, সংসদটা কিরকম? কালকে যদি আদালত বইলে দেয় যে ওই আইনটা অবৈধ, গণভোটটা অবৈধ, ফর এক্সাম্পল, তর্কের খাতিরে বলতেছি, কিন্তু সংসদ যদি বলে না আমরা গণভোটের আলোকে সংস্কার করব, আদালতের কিছুই করার নাই। আবার যদি আদালত বলে দিল যে এই তোমরা গণভোট মানো, হ্যাঁ, সংসদ মানবে না, তাতেও কিছু করার নাই, কেননা সংসদ সার্বভৌম, সংসদের। কিন্তু এই যে গণভোট যেটা আসছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা জনরায়। এবং জনরায়তে আপনারা যারা বিজয়ী হয়েছেন, তাদেরই প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি এটাকে ভোট জয়যুক্ত করার জন্যে। সুতরাং এটা আপনি এই আর মাঠে নিতে পারবেন না। এবং এই রাজনৈতিক বিষয়টা আদালত এন্টারটেইন করছে, আদালতকে আমি চ্যালেঞ্জ করি না, কিন্তু আদালত এটা এন্টারটেইন না করে পার্লামেন্ট উপরে ছেড়ে দিলে পারত। তারপরে যেহেতু আদালতে গেছে, এতে বোঝা যায় যে আদালত যদি ফাইনালি এমন কিছু করে যে গণভোট বাতিল বা ওই আইনটা অবৈধ হয়েছে, তাহলে ধরে নেওয়া হবে এই যে যারা আজকে আদালতে নিছেন, তারা চিন্তা করছেন যে আমরা নির্বাচনের পরে যাব, তখন আমাদের ইনফ্লুয়েন্স থাকবে। তা না হলে আপনি যৌক্তিকভাবে গেলে
আগেই যাওয়ার কথা ছিল, ওই আইনটার অ্যাকশন হওয়ার আগে। আপনি অ্যাকশন হয়ে যাওয়ার পর আপনি তো ওটা আদালতে নিতে পারবেন না। কোন একটি অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুইচ অন্য কারো হাতে, কিসের ভিত্তিতে, কিভাবে বলেছেন? আচ্ছা, প্রথমে বলে নিই, ভাইয়ের কথাকে অ্যাডপ্ট করি। সংবিধান লঙ্ঘন করলে সে মনস্টার হবে, তাছাড়া মনস্টার হবে না। আপনি এবার একটা একটা করে খুব ভালো করে শোনেন। 31 দফা আপনি দিলেন, 31 দফা মানলেন না। 31 দফার প্রথম দফায় সংস্কার, আমি দফাওয়ারি গেলে আমি দেখা দিতে পারবো। আচ্ছা, জুলাই সনদ মানলেন না, গণভোট মানলেন না, বিশেষ কমিটি রিপোর্ট, এটা বিশেষ কমিটি রিপোর্ট, এই বিশেষ কমিটি রিপোর্টে সদস্য কতজন? সদস্য হচ্ছে 13 জনের মধ্যে 11 জনই হচ্ছে বিএনপির। বিশেষ কমিটির 10 নম্বরে ছিল 15টা অধ্যাদেশ এই খতে। সেদিন এটা জিজ্ঞাসা করছে সালাউদ্দিন সাহেবকে সাংবাদিকরা, উনি উত্তর দিতে পারেননি। বিশেষ কমিটির রিপোর্ট মানেননি। আপনি কি করছেন? 64টা জেলায় 15 খতে কি আছে যদি একটু খুলে বলতে? 15 খতে আছে হচ্ছে 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিল উত্থাপন করবেন। কোথায়? ওই 30 দিনের মধ্যে। সেটাও করলেন না। আপনি সমস্ত সিটি কর্পোরেশনে আপনার দলের লোককে বসালেন। 64টা জেলায় যারা পরাজিত এমপি প্রার্থী ছিল তাদেরকে আপনি বসালেন। ক্রিকেটের ফিল্ডে যা হলো তা তো হলোই। আরও লজ্জাজনক বলতেছি, সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভিসি চেঞ্জ করলেন। আরও বলতেছি কি করছেন, সেদিন আমি আমার কাছে ডাক্তারদের লিস্ট আসছে। ডাক্তার সাহেবকে, মুগদার প্রিন্সিপাল, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, কি হিসাবে? ডিপার্টমেন্টে হেড হিসাবে। তাকে সেখানে বসতে দেয়নি ভাই, জয়েন করতে দেয়নি। না করতে দেয় তাকে এখন কি করছে? ওএসডি করে কোথায় নিয়ে গেছে? স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এই যে আপনার যা যা বলা, তারপর উনি বললেন, সেখানে একটা কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে, তারা বলছেন যে তারা যেহেতু ক্ষমতায়, তাদের লোকগুলোই তো তারা সেট আপ করবে। তাই এটাই যদি সংবিধান হয়ে থাকে তাহলে তো মনস্টার, এটাই তো হাসিনাও করছে রে ভাই। কথা যদি ডিফারেন্ট থাকে, আমি কেন বললাম হাসিনার চেয়েও ভয়ঙ্কর হয়ে 57 দিনে যদি হাসিনা, কিন্তু 2013 সাল পর্যন্ত এত কিছু করেনি, কিন্তু 13 সালের পর থেকে কিন্তু তার মনস্টার হওয়ার জার্নি শুরু। আর উনি কিন্তু 57 দিনও করেন। আর একটা জিনিস বলে যে ভাই বললেন জনতার, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম এই অনুষ্ঠানে, গতকালকে ধানমন্ডির রাস্তা 2 ঘন্টা বন্ধ ছিল। কেন? কোন প্রোটোকলে? মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের জন্য রাস্তা 2 ঘন্টা বন্ধ। এই পহেলা বৈশাখের দিন ধানমন্ডি 32-এর সামনে থেকে নিউ মার্কেট পর্যন্ত আপনি বলেন সস্তা পলিটিক্স করতেছেন। আমরা দেখলে তো সব দেখায় দিচ্ছি রে ভাই। আপনি প্রধানমন্ত্রী নিচ্ছেন না, তিনি জনদুর্ভোগ কমানোর জন্য গাড়ি বহর কমিয়েছেন। আমার কথা আগে শোনেন। কোন প্রোটোকলে আমি আমার বাচ্চাকে কি আমি এখানে নিয়ে আসতে বসাতে পারি? আমার বাচ্চা যত কোয়ালিফাইড হোক। আপনি অন্য দেশের ফরেন অ্যাফেয়ার্সের সাথে কথা বলতেছেন কেন? বলতাম মনস্টার, কারণ আপনার প্রতিটা কার্যক্রম যেটা হাসিনা করেনি। হাসিনা তার বোনকে নিয়ে রাষ্ট্রীয় সফরে গেছে, সেটা আমরা কি করেছি? তীব্র নিন্দা জানাইছি না? কোন প্রোটোকলে সেদিন হাসিনার মেয়ে হাসিনার বোনকে নিয়ে গেল? শেখ রেহেনাকে, হুইজ শেখ রেহেনা। আজকে আপনি তো একই কাজ করতেছেন দেশে। আপনার সেদিন আমি বারবার বলতেছি, যত ফরেন অ্যাডভাইজার আসতেছে, মন্ত্রী আসতেছে, সেখানে থাকবে কি? রাষ্ট্রীয় প্রোটোকল। তাহলে আপনি প্রোটোকল দেন আপনার মেয়েকে। প্রথম কথা, ঠাকুর ভাই বা বিএনপির যারাই আছে কর্মী, সবাই জীবন দিয়ে দিল। এই যে পারিবারিক তন্ত্রের কাঠামো, এই কাঠামোই তো আমরা ভাঙতে চাইছি। এই কাঠামোই তো মনস্টার তৈরি করে দিচ্ছে। সেই কাঠামোর মধ্যে তো আপনি ঢুকে যাচ্ছেন, এবং যেটা ভাই বললেন, সংবিধান লঙ্ঘন করে হলেই তো আপনি মনস্টার হবেন। 57 দিনে আমি দেখতে পাচ্ছি মনস্টারের বাচ্চা না, আপনি মনস্টারে হয়ে যাওয়া শুরু করেননি, আপনি রান শুরু করে দিচ্ছেন কিভাবে আওয়ামী লীগের চেয়ে বড় মনস্টার হওয়া যায়। এবার আপনার প্রশ্নের উত্তর দিই। আপনার প্রশ্নটা ছিল হচ্ছে, আপনি বলেছেন যে তারেক রহমানের সুইচ। আমি সুইচটা কেন এই কথাটা বলছি শোনেন। উনি আজ পর্যন্ত 3টা জিনিসের ব্যাখ্যা দিতে পারেননি। এবং এই জুলাই সনদ, একটু আগে যে বললেন না, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, এই জুলাই সনদটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি বলেন তো আমাকে, গত 18 মাস বিনা চিকিৎসায় মানুষ মারা গেছে। আপনার ফরেন মিনিস্টার ইন্ডিয়ার মাটিতে যে বললো মেডিকেল ভিসা পাওয়া যায়নি বলে এদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। আপনার ফরেন মিনিস্টার, আপনি যে দেশে নিজেদের সারের জন্যে, আপনি যদি কালকে ইন্ডিয়ার পেপার দেখেন, সারের জন্য যেন হাহাকার কৃষক বিদ্রোহ শুরু হয়েছে, আপনি সেই দেশ থেকে সার চাচ্ছেন। আপনি ইন্ডিয়াতে আছে মাত্র 2টা রিফাইনারি, একটা রিফাইনারি হচ্ছে উড়িষ্যায়, আর একটা হচ্ছে গুজরাটে। উড়িষ্যার রিফাইনারির কোনো এক্সট্রা রিফাইন করার কোনো ক্যাপাসিটি নাই।
গুজরাটের রিফাইনারিতে আপনি যদি রিফাইন করে তেল নিয়ে আসেন, তার চেয়ে আমার মালয়েশিয়া থেকে নিয়ে আসার কস্ট কম। আপনি বলতেছেন তেল রাশিয়া থেকে নিয়ে আসা গুজরাটে রিফাইন করে এখানে নিয়ে আসবো। আপনি আবার কি করছেন, জুলাই সনদ বাদ আপনার ইয়ার যা বলতেছে বাংলাদেশের পুলিশকে এবং আর্মিকে ট্রেনিং দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে সৈন্য আসবে। আপনি এখন পর্যন্ত 57 দিনে শুনলাম না, যেমন ফ্যামিলি কার্ড এগুলো করুন। আপনি তো প্রথমে বলছেন তিস্তা ব্যারেজ প্রথম দিনই করব। কোথায় তিস্তা ব্যারেজের প্রকল্প কোথায় গেল? তিস্তা ব্যারেজ, আমার পাংশার ব্যারেজ কোথায় গেল? আমার মিরেশ্বরের প্রজেক্টের কথা আপনি বলেন না কেন? আপনি লালমনিরহাট এভিয়েশনের প্রজেক্টের কথা বলেন না কেন? আজকে আপনি বলতেছেন তেল আছে, জাহাজ নাকি সব কক্সবাজারে দাঁড়ায় আছে। তাহলে এক কক্সবাজারে দাঁড়ায় আছে আর সংসদের মধ্যে তেল আছে। আর আমরা সারাদিন যারা লাইন তো দূরে থাক, লাইন তো দূরে থাক, শেষে ব্রাহ্মণবাড়ি একজনকে রিকোয়েস্ট করে 2000 টাকার তেল ঢুকাইছি বলে আমি আসতে পারছি। সো এই যদি অবস্থাটা হয় মনস্টার, আপনি তারপরে বলবেন না হাসিনা তো এটাই করছে। হাসিনা যে কথাটা সংসদে বলছে মানুষের চোখে, এটাকে বলা হয় যে কালো চশমা দিয়ে, যে উন্নয়নের নামে দেশকে ফোকলা করে দেওয়া, উনি তো তাই করলেন। আপনি আপনার কথা বলছেন এই যে এটা কেন বলছি ইন্ডিয়ার হাতে, এস আলমের হাতে আপনি ব্যাংক তুলে দিচ্ছেন কেন? এস আলমের হাতে আপনি ব্যাংক অধ্যাদেশ যে করলেন, করে এই যে করলেন যে এদের হাতে ব্যাংক ফিরে দেওয়া, আপনি এস আলমের হাতে ব্যাংক তুলে দিচ্ছেন কি কারণে? কেন আমি বলতেছি ইন্ডিয়ার হাতে এই বাটন? আপনার একটা কাজ দেখান তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, একটা কাজ দেখাতে পারবেন 57 দিনে যেটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারত আপনাকে যে কারণে ক্ষমতায় বসাইছে আপনি সেই কাজগুলো করছেন। আপনি সংবিধানকে বাইপাস করে আবার সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে। ইটস এ নতুন ফর্ম অফ বাকশাল। এই যে শিপির হত্যার ঘটনার সাথে প্রধান ও হুকুমের আসামি করা স্থানীয় জামায়াতের নেতা মোহাম্মদ খাজা আহমেদকে, তিনি কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমানে দৌলতপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য। আরেকটা দেখলাম ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে, এবং এই রাজীব দফাদারও জামায়াতের কর্মী বলে, জামায়াতের হিসেবে কাজ করেছে নির্বাচনে, এরকম একটি পত্রিকার নোটও আছে। জামায়াত কি আসলে এইসব কাজে মব সন্ত্রাসে কেন জড়িত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার? এখানে দুইটা প্রশ্ন আছে। এখানে আপনি কয়েকদিন আগে হয়তো প্রথম আলো একটা রিপোর্ট করেছিল, দেখছেন যে ওই যে কোন এক পীরের কি একটা উস্কানি দিয়েছিল, সেখানে বলা হচ্ছিল যে উস্কানির পিছনে একজন নেতা আছেন, কিন্তু তারা কিন্তু নেতার নাম বলেননি। আজকে তারা এক নেতার নাম বলছেন যে এইটা অমুক রাজনৈতিক দল। এখন প্রশ্ন হচ্ছে যে হুকুমের যে আসামি করা হয়েছে, এগুলা বিগত সময়ে কিছু আপনি দেখবেন যে আপনার উপর আমার আক্রোশ আছে, আমি গিয়ে এক জায়গায় গেলাম, গিয়ে হুকুমের আসামি করে আসলাম, পরে আপনার এটা হয়তো আইন তদন্ত করার পরে দেখা যায় যে কোনি আছে নয়তো নাই, অথবা সে হয়তো ছিল না, তারপরে নানান কারণে তাকে এখানে জড়িয়ে তারপরে একটা চার্জশিট করা হয়েছে। এখন আমি এজন্য জামাত ফেরেস্তা সেটা বলছি না, জামাতের রাজনীতি করলেই সবাই ফেরেস্তা হয়ে যাবেন সেটাও বলছি না, আর বিএনপির রাজনীতি করলে যে সবাই সন্ত্রাস হয়ে যাবেন সেটাও বলছি না। প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো সেটার সাথে যদি জামাতের সংশ্লিষ্টতা থাকে, তাহলে এই আমার কথা হচ্ছে, মূল কথাটা হলো যে কোনো মামলা যখন পুলিশ নেবে, কেউ যখন অভিযোগ করবে, তার আগে অভিযোগ পাওয়ার পরে উচিত হলো যে অভিযোগটা আগে হাতে নিয়ে অভিযোগটা তদন্ত করা। তদন্ত করার পরে যদি প্রাথমিক তদন্তের পরে যদি প্রমাণ হয় যে আসলে যাদের নাম আছে তারা এখানে দোষী সাব্যস্ত, সেক্ষেত্রেই মামলাটা নেওয়া উচিত। আর যদি মনে হয় যে তারা না, তাহলে প্রাথমিক তদন্তে যা পাওয়া গেছে সেটা নিয়েই আসলে মামলাটা করা উচিত। এইটা না করার কারণে যে জটিলতা হয়, নিরপরাধী আসামি হয় অনেক সময়, এই আসামি হওয়ার পরে তারে ছাড় দিতে গিয়ে অনেক জটিলতা তৈরি হয়। এখন কথা হচ্ছে যে তারা কেন এগুলাতে জড়াচ্ছেন, এখন তারা কেন জড়াচ্ছেন এটা তারা ভালো বলতে পারবেন, এটা আমি এখান থেকে বলতে পারবো না। তবে এই জড়ানোর পেছনে আমি যতটুকু এতদিন থেকে আপনি সাংবাদিকতা করছেন, আপা আছেন, আমরা দেখে আসছি, দেখা যায় যে কাউকে না কাউকে জড়ানোর পেছনে রাজনৈতিক একটা প্রতিহিংসা থাকে, নয়তো ব্যক্তিগত প্রতিহিংসা থাকে, নয়তো এখানে আর্থিক ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ যেভাবেই হোক এর পেছনে একটা ব্যক্তিগত স্বার্থ থাকে। ব্যক্তিগত স্বার্থের কারণেই সাধারণত এইগুলা মারামারি, কাটাকাটি, মামলায় আসামি এইগুলা করা হয়। সুতরাং দেখতে হবে যে এই ব্যক্তিগত স্বার্থটা কি ছিল, এই স্বার্থটা খুঁজে বের করলে এখানে সবকিছু পরিষ্কার হয়ে যায়। যে সাবেক স্পিকার শিরিন শারমিনের ব্যাপারটা নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ দিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এমন একটা ধারণা করা হচ্ছে। এখন আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই সাধারণ মানুষরা আছেন, মনে করেন শিরিন শারমিনের ব্যাপারে কি অভিযোগ ছিল আমি জানি না, সম্ভবত ওনাকে যেহেতু ওনাকে জামিন দেওয়া হয়েছে তার মানে খুব সিভিয়ার লেভেলের মামলা ওনার এগেইনস্টে ছিল না। তো এরকম যদি হয় যে যারা
আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের সমর্থক, তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকেন, তারা মুক্ত থাকবেন বা মামলা হলে জামিন পাবেন, এটা স্বাভাবিক নাগরিক অধিকার, আমি মনে করি সেটা থাকা উচিত। এবং তারা যদি রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে চান বিভিন্ন রাজনৈতিক দলে অথবা নিজেরা কোনো দল করে বা বিভিন্নভাবে, আওয়ামী লীগে যেহেতু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, অন্য যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় তারা যদি জড়িত হন দেশের সংবিধান মেনে, আমি এটাতে কোনো প্রবলেম দেখি না, আমি অসুবিধা দেখি না। তো এখানে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তাহলে তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনোদিন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে তখন রাজনীতি করতে পারবে। এছাড়া আওয়ামী লীগের ব্যক্তি বিশেষরা, যেমন মনে করেন উপজেলা ইলেকশন আসতেছে, এখানে যদি কোনো ব্যক্তি বিশেষ যিনি হয়তো আওয়ামী লীগের সমর্থক কিন্তু এখন নির্বাচন করতে চান, করতেই পারেন। আমি মনে করি না এটাতে কোনো সমস্যা আছে। ভাই একটা কথা বলছিলেন যে 2 টার্মের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, এরকম কোনো নজির দুনিয়াতে আছে কিনা? এটা দুনিয়ার অনেক দেশে এরকম নজির আছে, যেমন ইউএস এর প্রেসিডেন্ট 2 টার্মের বেশি হতে পারেন। আপনার এক ব্যক্তির হাতে সব পাওয়ার থাকতেছে দেখে ক্রাইসিস তৈরি হচ্ছে। আপনার প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর হাতে, 111 এর হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে, যারা ঠিক করে দেবে। আপনারা এনজিও ওয়ালারা ঠিক করে দেবে, বলেন বিচার বিভাগ প্রধানমন্ত্রীর হাতে থাকা উচিত, এনজিও ওয়ালারা ঠিক করে দেবে। এই জায়গাতেই একক ব্যক্তির হাতের যে পাওয়ার, এবং আমাদের যে কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই, প্রত্যেকটা ইনস্টিটিউশন যে আমার নির্বাহী বিভাগকে জবাবদিহিতার মধ্যে রাখবে, সেই প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের অধীনে, সেই প্রতিষ্ঠানে নিয়োগ দিবে প্রধানমন্ত্রী, সেই বিভাগের সাংবিধানিক প্রতিষ্ঠানে ছাঁটাই করবে বা কাউকে নিয়োগ দিবে। এভরিথিং যদি প্রধানমন্ত্রীর হাতে থাকে, প্রমোশন প্রধানমন্ত্রীর হাতে থাকে, যদি কোনো আলাদা বোর্ড না থাকে, তাহলে তো সেই সাংবিধানিক প্রতিষ্ঠান কার্যকর হবে না। এটা শুধু বিরোধী দলের ক্ষেত্রে বা অন্যান্যদের ক্ষেত্রে হবে, নির্বাহী বিভাগের কোনো জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। দেশে বর্তমান দুর্যোগ, খাম ও জ্বালানি তেল সংকটের জন্য সরকারই দায়ী। বিএনপি সরকার দায়ী 1.5 মাস, কারণ এর আগের সরকার তো তাদের ভাসুর, অন্তর্বর্তীকালীন সরকারের কথা তো তারা উচ্চারণই করবেন না। আরেকটা কথা হচ্ছে যে, কারণ এই যে টিকার যে সিদ্ধান্ত, এটা কি বিএনপি সরকার নিয়েছে নাকি? টিকা না দেবার সিদ্ধান্ত তো এটা তো একটু মানে সাধারণ যুক্তিতেই তো কুলোয় যে বিরোধী দল হিসেবে তারা কিভাবে এই কথা বলে যে বিএনপি দায়ী। মানে একটা তো মানুষের চক্ষু লজ্জারও তো একটা বিষয় থাকে। আরেকটা ব্যাপার দেখুন যে ভাই বললেন যে অলরেডি এটা হয়ে গেছে, আর কথা বলা যাবে না, তাহলে তো অলরেডি 15 সংশোধনীয় হয়ে গেছিল, কথা বলছি কেন আমরা? অলরেডি তো 72 সংবিধান হয়ে গেছিল, কথা বলছি কেন আমরা? এটা কি যুক্তি হলো? আপনি একটা পরিস্থিতির মধ্যে যখন চারিদিকে নানান বিলরণ চলছে, তারপরে একটা উদ্দেশ্য প্রণোদিত কিছু ঘটনা ঘটানো হয়ে গেছে, অলরেডি সিদ্ধান্ত নেবেন এইভাবে? সবচেয়ে অলরেডি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই সনদ। সবচেয়ে শুভঙ্করের ফাঁকি এখানে আছে, সেটা হচ্ছে 72-এর সংবিধানের মূল যে প্রত্যয় ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, সেটাকেই ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। এই সিদ্ধান্ত নিলেই তো হবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেই এজেন্ডা ছিল যে দেশে আমরা একটা ডানপন্থার বিকাশ ঘটাবো, একটা প্রশ্রয় দেবার যে ইচ্ছা ছিল এবং চেষ্টা ছিল, দিয়েছিল, সেইটারই মূর্ত প্রতীক হচ্ছে এই জুলাই সনদ। এবং সেখানে তারা একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছে। বিএনপি, জামাত, বিএনপি সহ, বিএনপি তো প্রধান একটি দল, রাজনৈতিক দল, এছাড়া অন্যান্য বিভিন্ন যারা সর্বোচ্চ 3 থেকে 7% ভোট পেয়েছে, জামাত ইসলামী, সেই রকম একটা দলকে প্রধান বিরোধী দল হিসেবে তারা জোর করে এখানে যুক্ত করেছে। এবং তার রেজাল্ট আমরা দেখলাম তো যে কি দাঁড়ালো। জোর করে নাকি ভোট পেয়ে? কোনটা? কিভাবে ভোট পাবে? আপনার 7% ভোট আপনি 36%-এ গেল কি করে? আপনি তো বিকল্প রাখছেন না মানুষের হাতে। আপনি জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দিলেন, সংলাপে রাখলেন না কোন যুক্তিতে? তখন সে ফ্যাসিবাদের দোষর। আবার আপনি সংলাপেও আসতে দিলেন না। আপনি আওয়ামী লীগকে আপনি কতদিন নির্বাচনের বাইরে রাখবেন? এবং আওয়ামী লীগকে আপনি কোন ট্রাইব্যুনালে বিচার করলেন? যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে, যাতে দুটোকেই আপনি প্রশ্নবিদ্ধ করতে থাকেন। অর্থাৎ সব কিছুই আপনি ইচ্ছা করেই নানান রকম তাল বাহানা করলেন এবং একটা প্রীতি ম্যাচের আয়োজন করলেন। সেই প্রীতি ম্যাচে একটা সরকার এবং বিরোধী দল আপনারা তৈরি করে গেলেন। এবং সেইখানে বিএনপি ঠিক নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান জানালো এবং বাংলাদেশের মানুষ উদার মধ্যপন্থী দল হিসেবে বিএনপিকে 2 হাত ভরে ভোট দিল, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু বিএনপি যখন সংসদে এলো, তারা কিন্তু এই যুক্তিসঙ্গত প্রশ্নগুলো তুলেছে যে আমরা যখন সার্বভৌম সংসদ, তখন আমরা 2/3 জয়ের পর আমাদেরকে হাত পা বেঁধে দেওয়া হবে, কয়েকজন অনির্বাচিত ব্যক্তি আমাদেরকে একটা চোথা এরকম একটা বই, লাল রঙের একটা বই ধরিয়ে দিয়ে বলবেন এটা জুলাই সনদ, এটা পাশ করুন। আপনারা কারা? এই যে 33টি রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত হয় কি করে? আপনারা কারা? দেশে 54টি নিবন্ধিত রাজনৈতিক দল, আপনারা নিজেরাই নিজেদেরকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সাব্যস্ত করবেন এবং বলবেন এই করতে হবে।
আপনারা যা বলবেন সেইভাবে দেশে ফ্যাসিবাদ দূর হবে। ফ্যাসিবাদ দূর হবে যেখানে নৈতিকতার বলে কোনো জায়গা নেই। এই জুলাই সনদে কি নৈতিকতার কোনো জায়গা আপনি খুঁজে পাচ্ছেন? যেই অনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তার 30 শব্দে তার ভূমিকা লেখা, একদম ব্রিটিশ আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আছে জুলাই সনদে, একটু পরে দেখবেন সেখানে বলা হচ্ছে হানাদার বাহিনীর আক্রমণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, বাংলাদেশ স্বাধীন হয়, এই শেষ। আর তারপরে আছে এই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে প্রায় 500 শব্দের বিবরণ। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে 24-এর গণ অভ্যুত্থানই সবচেয়ে বড় আন্দোলন, এবং সেই কারণেই আপনার এখানে গণভবনে ওইটার জাদুঘর হতে হবে, আপনার জুলাই সনদ হতে হবে, এবং সব কিছু 24 থেকে শুরু হবে। তার আগের ইতিহাস ভুলে যেতে হবে। কারণ কি, আমরা একটা দ্বিদলীয় রাজনীতির দিকে যাব, যেটাকে আমরা ডানপন্থার বিকাশে বলতে চাচ্ছি। আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, লিবিয়া, ইরাক, সিরিয়া, এর ধারাবাহিকতায় আমরা যেন চলতে পারি, এইটাই আমাদের যুক্তরাষ্ট্র ফেরত সংবিধান বিশেষজ্ঞরা আমাদের উপরে চাপিয়ে গেছেন। জামায়াত ক্ষমতার স্বাদ নিতে চাই যে বলছে রাশেদ খান বলছেন এক, আর বলছেন বিরোধী দল বা অভ্যুত্থানের কথা যে ভয় দেখানো হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে, সেই অভ্যুত্থান করার শক্তি এখন আর বিরোধী দলের নাই, বা যদি বলে হাসাদ আবদুল্লাহদের নাই। এখানে মানুষ সাড়াও দেয়নি, গতকালকে যারা তারা আন্দোলন করছে সেখানে কোনো সাড়া পড়েনি। আরেকটা প্রশ্ন হলো, বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হয় বেগম জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন তিনি যদি জনগণের ক্ষমতা যদি প্রতিষ্ঠাতা পায়। তো গতকালকে সংসদে জয়নুল আবেদিন ফারুক বলেছেন বেগম জিয়া কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে নাই। এই তিনটা প্রশ্ন যুক্ত। প্রথম কথা হচ্ছে, আপনি বললেন যে বেগম জিয়া কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেনি। আমি আপনাকে প্রথম আলোর একবারে কোটের আনকোট করে, শুধু তাহলে আপনার জন্য সুবিধা হবে, একবার প্রথম আলো যেটা অথেন্টিক আমরা বলে থাকি, এই সংবিধান প্রথম আলো, হ্যাঁ, আমি একবার প্রথম আলোর এই ভার্সনটা আমি আপনাকে একটু পড়ে শোনাই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভবিষ্যৎ জনগণের সরকার ক্ষমতা এলে এই সংবিধান ছুঁড়ে ফেলায় দেওয়া হবে, কেননা এটা জনগণের সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইস্তেহার, কোটের আনকোট করে একবারে প্রথম আলো। এখন কথা হচ্ছে, বেগম জিয়া, এখন আপনি বললেন এটা নাকি রূপকথ্যে বলেছেন, আপনি এখন আপনার মতো করে ব্যাখ্যা দিতে পারেন রূপকথ্যে, কারণ এখন তো আসলে আমরা বেগম জিয়াকে এনে জিজ্ঞেস করতে পারবো না যে আপনাকে রূপকথ্যে বলেছেন নাকি সঠিক অর্থে বলেছেন নাকি চমৎকার অর্থে বলেছেন নাকি জনগণকে কোনোভাবে অন্য কিছু বোঝানোর জন্য বলেছেন, এটাকে আমরা কি সুযোগ আছে? সুযোগ নেই। এখন কথা হচ্ছে, জনগণের সরকার, বেগম জিয়া যেহেতু বলেছে জনগণের সরকার আসে ছুঁড়ে ফেলা হবে, তাহলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বিএনপি মনে করছে না তো তারা জনগণের সরকার। তারা তো 51% ভোট পেয়ে, তারা মনে করছে না 51% আপনি ভোট পেয়েছেন, কিন্তু আপনি তো মনে করতে হবে যে আপনি জনগণের সরকার। আপনি তো বলেছেন সবার আগে বাংলাদেশ, বলেছেন কি সবার আগে বাংলাদেশ। এখন কি আপনার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত যত প্রশাসক নিয়োগ করেছেন, এই যে যত এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ যাদেরকে নিয়োগ করেছেন, সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল? মানে জাতীয়তাবাদী দল শব্দটা ব্যবহার করে নাই আর কি, এটাকে সুপ্ত রেখেছে। সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে সুপ্ত করে সবার আগে বাংলাদেশ বলেছেন, কিন্তু বাকিটাকে একটু সুপ্ত রেখেছেন। না হলে আপনি যে প্রশাসকগুলো নিয়োগ দিলেন, কাদেরকে দিলেন? যারা এবার এমপি নির্বাচনে হেরেছে তাদেরকে সান্ত্বনা স্বরূপ প্রশাসক বানাই দিলেন আপনি। বা তার মানে কি, আপনি বুঝাই দিলেন তুমি হারলেও তুমি পুরস্কৃত হবা, টেনশন নিও না। সামনে দেখবেন বিএনপিতে এমন হবে, বিএনপি এমপিরা হারার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কারণ আপনি যখন একটা সিটি কর্পোরেশন প্রশাসক হচ্ছেন, একটা সিটি কর্পোরেশন এমপি থাকে 4-5 জন। তার মানে কি, আপনি এমপি যারা নির্বাচিত তাদের উপরে তাদেরকে বসাই দিলেন। আপনি আমিনুল সাহেব এমপিতে হাঁটছেন, তাকে প্রতিবন্ধী বানিয়ে দিলেন। তার মানে কি, আপনি যারা পরাজিত হয়েছে তাদেরকে আপনি বেশি পুরস্কৃত করছেন। তার মানে কি, মানে অনেকে ওই দিন একজন হাস্যোজ্জ্বল করে বলছিলেন তারেক রহমান সাহেব নাকি নিজের আসনে হেরেছেন, তো এই জন্য ওনার যারা হেরেছে তাদের প্রতি নাকি ওনার মায়াটা একটু বেশি। এখন দেখেন, আমি জাস্ট এই করে বলেছি আর কি। দেখেন এবার আপনি আসি আমাদের জনাব রাশেদ খান ভাইয়ের একটা বিষয় নিয়ে আসি। উনি বলেছেন যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, নোট অফ ডিসেন্টের বাইরে সবকিছু আমরা গ্রহণ করে নিয়েছি। আপনি কি জানেন বিএনপি যে সুপ্রিম কোর্টের যে সচিবালয় অধ্যাদেশ, এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দেন নাই। তার মানে এটা নোটিস অফ ডিসেন্ট ছিল না, কিন্তু এখন আপনি অধ্যাদেশটা বাতিল করলেন। তার মানে কি, আপনি তো আপনার নোট অফ ডিসেন্ট বাদ দেন না রে ভাই। আপনি বললেন যে আপনি নোট অফ ডিসেন্ট ছাড়া বাকি সবগুলো বাস্তবায়ন করবেন, কিন্তু আপনি সচিবালয় অধ্যাদেশে নোট অফ ডিসেন্ট ছিল না আপনার। এবং কি সবচেয়ে মজার বিষয় কি জানেন,
সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিএনপি যে ইস্তেহারটা আছে, এই ইস্তেহারে কি বলেছে জানেন? মানে আপনি অবাক হয়ে যাবেন, তারা নিজস্ব ইস্তেহারকে প্রথমেই ভায়োলেশন করেছে। দেখেন, বিএনপি স্থানীয় সরকারের ইস্তেহারের মধ্যে বলা আছে যে মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশ পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকার প্রশাসক নিয়োগ করা হবে না। তার মানে কি? আপনি বলেছেন আপনি কখনো প্রশাসক নিয়োগ করবেন না, আপনার ইস্তেহারে বলেছেন। সেই ইস্তেহার ভায়োলেশন কে করেছে? অন্তর্বর্তী সরকার করেছে, নাকি বিএনপি নিজে করেছে, নাকি জামাত করেছে, নাকি এনসিপি করেছে? বিএনপি নিজে করেছে। প্রথমেই নির্বাচিত হওয়ার সাথে সাথেই আপনি সব জায়গায় প্রশাসক নিয়োগ করে দিলেন, অথচ আপনার ইস্তেহারের মধ্যে বলছে, আপনি বলছেন করবেন না। তাহলে ভায়োলেশন কে করেছে? এরপরে দেখেন বিএনপির ইস্তেহারটা দেখেন। ইস্তেহারের মধ্যে ওনারা বলেছেন যে এই বিচার বিভাগের মধ্যে বলেছেন যে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয়কে আরো শক্তিশালী করা হবে। তার মানে কি? অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয় অধ্যাদেশটা পাশ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের সচিবালয় করা হয়েছে, সেটাকে আরো শক্তিশালী করা হবে, বাতিল করা হবে বলে নাই। কিন্তু আপনি কি করে দিলেন? বাতিল করে দিলেন। কিন্তু তার মানে আপনি তো জুলাই সংস্কারে বাদ দিলাম, আপনি তো আপনার নিজের ইস্তেহারে নেই। আপনার ইস্তেহারে সংস্কার কথা বলেছিল সংবিধান, সেটাও আপনি নেই। তাহলে আপনি যে প্রতারণার কথা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে, আমি তো মনে করছি বিএনপি সবচেয়ে বেশি প্রতারণা করেছে। বিএনপি সবচেয়ে বেশি প্রতারণা করেছে জনগণের সাথে এবং নিজের ইস্তেহারের সাথে, নিজের দলীয় কর্মীদের সাথে। রাশেদ খান যদি আমাকে প্রশ্ন উত্তর করে দেন যে দুটো বিষয়, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এই বিষয়গুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না। আলমাউর রাসুল বলছে, আমিও একটু নোট করে নিয়ে এসেছি। কিন্তু আপনারা বারবার বলছেন নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করতে আপনারা প্রস্তুত, অর্থাৎ বিএনপির প্রস্তুত। সেই খাতে আবার আলমাউর রাসুল আরেকটি বিষয় তুলে ধরে নিয়ে আসছে যে প্রশাসক কখনো নিয়োগ করা হবে না, কিন্তু এখন প্রশাসক নিয়োগ নিজের দলের লোকদেরকে প্রশাসক করছেন যে সিটি কর্পোরেশন, বিভিন্ন জেলা পরিষদে। তাহলে নিজেরা 31 দফাও কেন ভায়োলেশন করছেন? দেখেন, সংবিধান সংস্কার কমিশন গঠন যেটা বিএনপির ইস্তেহারে ছিল, ভিতরে আসেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে বিগত 1 দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত বা সংশোধন করা হবে। যে কথাটা বলা হয়েছে ভিতরে কি সংশোধনের কথা বলা হচ্ছে, তাই না? কমিশনের একটা নাম দেওয়া হয়েছে এবং ওই কমিশনের কাজ হবে কি? সংশোধন করা। অর্থাৎ বিএনপি এখন যে কথা বলছে সেই সংশোধনের কথাই কিন্তু বলছে। এখন ভিতরে আপনি না পড়ে আপনি একটা হেডলাইন পাইছেন, ওই হেডলাইনটাকে আপনি সামনে এনে আপনার সাথে মিলে গেছে। তো ভিতরে বিএনপি কি বলেছে? ঠিক একইভাবে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2013 সালের সেপ্টেম্বরে খুলনায় একটি সমাবেশে যে কথা বলেছিলেন, রাজনৈতিক বক্তব্যের সময় কিন্তু অনেক বক্তব্য আসে। তারপরে যখন পরবর্তীতে বিএনপির ইস্তেহার প্রকাশ করা হয়, তখন বেগম খালেদা জিয়া নিজেই কিন্তু তিনি বলেছিলেন যে পঞ্চদশ এবং ষোড়শ সংশোধনী আপনার সেটা আসলে বাতিল করা হবে। 13 সালের বক্তব্য, সম্ভবত 11 সালের বক্তব্য এটা। তারপরে দেখেন 15 সালের বক্তব্য। এরপরেও বিএনপির অন্যান্য মন্ত্রীরা একই কথা বলেছে, বিএনপির ইস্তেহারগুলোতে একই কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি ওই একটা বক্তব্য নিয়ে আসলে পড়ে আছেন, কিন্তু পরবর্তীতে তিনি আবার অন্য বক্তব্য দিয়েছেন, সেটাকে আপনি সামনে আনছেন না। তো এইটা আসলে জামাত ইসলাম যেহেতু অপোজিশনে আছে, আমি আগেই বলেছি তারা তো আসলে এই ধরনের রাজনীতি করবে, খুব স্বাভাবিক। তিনি বললেন যে আমরা শুনছি লোকে মুখে যে তারেক রহমান ফেল করেছে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে কাদের কথা শুনে লোকে মুখে শুনছি। এটা এর থেকে হাস্যকর আসলে কি হতে পারে? যদি আপনি কোনো যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারতেন তাহলে সেটাকে আমি গ্রহণ করতাম, কিন্তু ওই যে রিক্সা চালক, ভ্যান চালক, রাস্তা দিয়ে আপনি চা খাচ্ছেন, চায়ের দোকানে কি আলোচনা হচ্ছেন ওইটা আপনি বলছেন টকশোতে এসে, হোয়াট ইজ দিস? এইটা তো কোনো পলিটিক্স না। তো এইবার আমি আসি, সেটা হলো যে যারা ওইখানকার প্রার্থী ছিল তারা কিন্তু বারবার দাবি তুলছে যে জামাত ইসলামের যিনি আমির ছিলেন, তাই না? প্রার্থীরা কিন্তু বলেছে বক্তব্যে জামাত ইসলামের যিনি আমির ছিলেন, মানে এখন তো বিরোধী দলীয় নেতা হয়েছেন, আমির তো আসেনি, এবং এনসিপির আহ্বায়ক, তারা দুইজন কেউই আসলে পাশ করে নাই। তো এই বিষয়টা তো আসলে সামনে রয়েছে। এমনকি আপনি তো নিজেও আসলে বলছেন যে ইলেকশন
ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। গণভোটে কি ইঞ্জিনিয়ারিং করা হয়নি? সেটা কেন বলতেছেন না? গণভোটে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা সেটা বলেন। মানে একটা ভোট ভালো হয়েছে আর একটা ভোট ইঞ্জিনিয়ার হয়ে গেছে নাকি? ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে আমি একটু শেষ করে দিই। বলা যায় কি আমি একটু শেষ করি। না উনি বলছেন আপনি ভোটের কথা বলছেন না, জি, জি। যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত, তারা কি ভোটের জন্য ক্যাম্পেইন করতে পারে? উপদেষ্টারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে নাই? অবশ্যই করেছে না? তার মানে আপনি বলছেন যে উপদেষ্টারা যেটাকে ক্যাম্পেইন করেছে সেটা হলো হালাল, আর যেটাতে করে নাই সেটা হলো ইঞ্জিনিয়ারিং হয়েছে। এইরকমও হয়তো আপনি বলতে পারেন। তো আমার কথা হলো, প্রশাসক নিয়োগ নিয়ে বলছেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ নিয়ে বলছেন। এখন আপনারা যাদেরকে ভিসি হিসেবে বসিয়েছিলেন এনসিপির সহযোগিতায়, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায়, তারা কারা ছিল? ভাই তো একটা শব্দ উচ্চারণ করলেন যে সুপ্ত, জিনিসটা সুপ্ত রেখে দিয়েছে। আমি বলছি যে আপনারা তো গুপ্ত রেখে দিয়েছিলেন। আপনারা গুপ্তদেরকে বিভিন্ন জায়গায় ভিসি হিসেবে বসিয়েছিলেন। ওই যে ঢাকা উত্তর সিটির এজাজ কে ছিলেন? তিনি ছিলেন এনসিপির নেতা। আপনি এরকম এনসিপির নেতাদেরকে বিভিন্ন দপ্তরে সেক্টরে বসিয়েছেন। বিএনপি ক্ষমতা আসার পরে আপনারা ওই যে দুদকের চেয়ারম্যান বলেন, আপনারা যে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, বিভিন্ন জায়গায় সচিব হিসেবে বসিয়েছেন, প্রশাসক বসিয়েছেন। মানে আপনি কি চাচ্ছেন যে জামাতের ওই লোকগুলোকে বহাল রেখে বিএনপি দেশ চালাবে? আমি আগেই বলেছি যে জামাতের মূল সমস্যাটা কি। আজকে আপনি সব জায়গায় 50% ভাগ দেন, ওকে, মুখ বন্ধ হয়ে যাবে। আর যখন ভাগটা পাবে না, তখন কখনো এনসিপিকে সামনে রেখে চিল্লাবে। যখন এনসিপি ব্যর্থ হবে তখন বলবে ঠিক আছে 50% না, আমাদের 30% দিলেই চলবে। তো এইভাবে তো আসলে ভাই পলিটিক্সটা হয় না। আমার কথা হলো যে বিএনপি সংস্কার বিরোধী, আপনি সংস্কারের পক্ষের শক্তি। তাহলে ওই যে ওই সময়, যে সময় অন্তর্বর্তীকালীন সরকার নাহিদ ইসলামরা তারাই তো গঠন করলো, তারা ওই সময় এই সংবিধান মেনে এবং এই রাষ্ট্রপতি মেনে শপথ যে নিল, তখন জামাত ইসলাম কেন তখন বিরোধিতা করলো না? এমনকি তারপরে কেন করলো না? কেন বললো না যে এই সংবিধান মেনে শপথ নেওয়া যাবে না? আপনি এখন বিশাল সংস্কারপন্থী হয়েছেন। ওই সময় কোথায় ছিলেন? বিএনপি তো 31 দফা দিয়েছিল জনগণের সামনে। আপনার সংস্কারের কয়টা দফা ছিল? একটা দফাও তো আমরা দেখি নাই। আপনি বিপ্লবের সময় নিজের নামটা বন্ধ পরিচয় করতে পারেন নাই। এত কথা বললেন না। বিএনপি সবসময় রাজপথে ছিল, রাজপথে আছে। প্রশাসক যাদেরকে বসিয়েছে স্বাভাবিকভাবে আপনার লোকগুলোকে বসিয়েছিলেন বিভিন্ন জায়গায়, তাদেরকে সরিয়ে কাকে দায়িত্ব দিবে? আবার কি সেখানে এনসিপি নেতাদেরকে বসাবে, জামাতের নেতাদেরকে বসাবে? বিএনপিকে রাষ্ট্র চালাইতে হবে না? এবং জামাত ইসলাম, যদি গতকাল যেটা দেখলাম জামাতের আমির যে ভাষায় কথা বললো অত্যন্ত চমৎকার। যদি এইভাবে আপনি সরকারকে সহযোগিতা করেন, অবশ্যই সরকারও যারা অপোজিশনে রয়েছে তাদেরকে সহযোগিতা করবে। আর আপনার যদি চিন্তা ভাবনা এরকম থাকে যে আওয়ামী লীগকে হটাইছি, এবার বিএনপিকে হটাবো, আওয়ামী লীগকে হটানোর ক্ষেত্রে যদি নাম্বারিং করেন তাহলে 1 নম্বরে তো বিএনপির ভূমিকা, তারপরে না হয় জামাত বা অন্যান্য দল। সেই যদি বিএনপিকে আপনি হটাইতে চান, আপনি কাকে নিয়ে হটাবেন? আপনি কি আওয়ামী লীগকে আবার ডাকবেন? সাধারণ জনগণ তো কালকে আপনার কথায় নামে নাই। সুতরাং আপনি যদি মনে করেন গণ অভ্যুত্থানের খোয়াব দেখেন প্রতি সপ্তাহে গণ অভ্যুত্থানের বাপদাদার সম্পদ নাই যে ডাকলে মানুষ রাস্তায় নেমে যাবে। কার কথায় নেমেছিল আপনি দেখেন নাই গতকাল জুলাই যোদ্ধারা কি বলেছে? কালকে সংসদে তাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, গিয়েছে। সেখানে দেখেন ওই জুলাই যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে আরেকজন, মানে সর্বকনিষ্ঠ যিনি রয়েছেন তিনি হুমকি দিচ্ছেন। কিভাবে সম্ভব? আরো বক্তব্য দেখেন। আজকে জুলাই যোদ্ধারা, আমি ওই দুজনের সাথে কথা বলেছি আজকে, তারা বলছে আমরা তাদেরকে বলেছি যখন আমাদের সাথে কথা বলছিল আরো অনেকে, এরপরে হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন এবং কি হান্নান মাসুদ গিয়েছে। যার পরে তারা বলছে আপনারা কেন রাস্তায় নামেন না, আপনাদের এই দাবি সেই দাবি। তারা বলছে আপনারা এতদিন ক্ষমতায় ছিলেন, সেই সময় তো আমাদের খোঁজ নেননি, সেই সময় তো এই সংস্কারগুলো করেন নাই। আজকে আমাদেরকে ব্যবহার করে আপনারা আমাদেরকে রাস্তায় নামতে বলছেন, আমরা কি আপনাদের কথায় চলি? আপনারা আমাদের ভাইদের বিচার করেন নাই। দেখেন আমি একটু শেষ করি। আপনার ওই যে তাইম, যিনি যাত্রাবাড়িতে শহীদ হলেন, তার ভাই রবিউল অসংখ্যবার আমার কাছে এসে অভিযোগ করেছে, অসংখ্যবার। এই যে আজকে হাসনাত আব্দুল্লাহরা বড় বড় বিপ্লবী, তাদের পাশে তো দাঁড়ায় নাই। আপনি জুলাই যোদ্ধাদের ডাকেন, তাদের উপর আপনি দেখেন না যে জুলাই যোদ্ধারা তাদের বিরুদ্ধে আজকে করছে। ওই জুলাই যোদ্ধারা গতকাল বলেছে যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এমপি হয়েছে, কিন্তু বিচার করেন না। আমরা পয়েন্টে আসি যে আপনি যেটা বলছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, এই বিষয়টা তো নোট অফ ডিসেন্ট ছিল না, তাহলে এটা কেন বাতিল করা হবে? এই প্রশ্নের উত্তরটা বাতিল আপনি দেখেন, যেটা আপনি বললাম না, আপনি তো মানুষকে মিসগাইড করছেন, মিস ইনফরমেশন দিচ্ছেন। না, এটা মোহাম্মদ রাসেলও বলেছেন। শুনেন, বিএনপি না, আমি তার কথাই বলছি। বিএনপি বলেছে যে আমাদের কিছু বিষয় আমরা এটা পর্যালোচনা করব। যেমন আপনি দেখেন যে মানবাধিকার কমিশন, যারা গুমের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি 10 বছর দেওয়া হয়েছে। বিএনপি কি চাই?
সর্বোচ্চ আপনি শাস্তি। সচিবালয়টা একটু বলেন। আমি শেষ করি। সচিবালয় সর্বোচ্চ শাসনের আইন বলেন, কোন সংবিধানে আইন দেখিয়েছে আপনাকে? 4টা প্রশ্নের একটা উত্তর, গণভোটের কথা বলছি। 4টা প্রশ্নের একটা উত্তর মনে হচ্ছে যেন গণভোটটা আমরা আয়োজন করেছি। কে আয়োজন করেছে? আরে আপনি আয়োজন করাইছেন এই। জোরপূর্বক। আপনি শোনেন, আপনি আয়োজন করাইছেন। এটা তো আরে রাজনৈতিক বন্দুক ময়দান থেকে। না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেক ঘটনা তো ঘটেছে। আসিফ নজরুল স্যার কি বলেছে? এই যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে তিনি জানতেন না। যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো তাকে ডাকা হতো না। আর একজন উপদেষ্টা একই কথা বলেছে, ব্রিগেডিয়ার শাখা হচ্ছে বলেছে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কার সাথে আলোচনা করে এগুলো করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস শোনেন, জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের কয়েকজন ব্যাপকভাবে কাজ করেছে। মাসুদ কামাল, আজকে নারী দিবস ছিল, সেই নারী দিবসে রাষ্ট্রপতির একটা বক্তব্য আছে। নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া। আবার যদি তার 2024 সালের 8 মার্চের বক্তব্য যদি আমি একটু আপনাকে কোট করে শোনাই, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব, সুদূর প্রসারী চিন্তা ও যথার্থ নীতি বাস্তবায়নের ফলে অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ আর্থসামাজিক বিভিন্ন খাতে অভাবনীয় সমৃদ্ধ উন্নয়ন প্রবৃদ্ধি অর্জন করেছে। আমার প্রশ্ন হলো, এক বছরের মধ্যে দুই রকম বক্তব্য, জনগণ কোনটা গ্রহণ করবে? জনগণ কোনটাই গ্রহণ করবে না। এই লোকের মুখ দিয়ে যা বেরোবে ওটাই জনগণ গ্রহণ করবে না, কারণ ওই লোক তো ওনার কথা বলে না। এই সংবিধানেও ওনাকে কথা বলার কোনো অধিকার দেয় নাই। কিন্তু উনি যা কিছু বলবে, ওই প্রাইম মিনিস্টার যা বলবে সে এটাই বলবে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় উনি ঘরেও কি প্রাইম মিনিস্টারের অনুমতি নিয়ে কথা বলে কিনা। রাষ্ট্রপতির ক্ষমতা তো নাই কিছু রে ভাই, সে তো একটা মাউথপিসের মতো, মানে স্পিকারের মতো, ওইখান থেকে যা বলবে উনি তাই বলবে। এটা ওনার মানে উনি যা এই গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের পলিসিকে উনি আপহোল্ড করতেছে, এইটাই, আর কিছু না। ওনার কথা গুরুত্ব না দেওয়া সবচেয়ে ভালো। তবে আমি ওনার কথা ওনার ব্যক্তিগতভাবে ওনার কথাবার্তা বলি। আমি কয়েকদিন আগে দেখলাম জাতীয় পাঠ দিবসে, ওইখানে উনি নিজে একটা এক্সটেম্পর বক্তব্য, ওনার লিখিত বক্তব্য না, এমনি একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে উনি শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বিলা। তো বাংলাদেশ জিন্দাবাদ বলে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এটা আমি বলতেছি না, বলতে যে কেউ বলতে পারে, জয় বাংলাও যে কেউ বলতে পারে। বাংলা ভাষায় একটা স্লোগান দিবে, অসুবিধাটা কি আছে? উভয়টাই তো দেশের ভালোর জন্যই বলতেছে, দেখ না। কিন্তু আমাদের এখানে হয় কি জানেন, আমাদের এখানে রাজনীতিটা এত এখন সংকীর্ণ মানে হয়ে গেছে যে এই স্লোগানগুলি দলীয় স্লোগান হয়ে গেছে। এখন আমাদের দেশের মানুষ জয় বাংলা বলতেই বুঝে আওয়ামী লীগের স্লোগান, বাংলাদেশ জিন্দাবাদ বলতেই বুঝে বিএনপি স্লোগান। কথাটা খেয়াল করেন, যখন একজন রাষ্ট্রপতি হয় তখন তাকে প্রথমেই যে কোনো রাজনৈতিক দল থেকে তাকে পদত্যাগ করতে হয়। উনি আগে যে রাজনৈতিক দলটা করতেন সেখান থেকে পদত্যাগ করে তাকে কিন্তু রাষ্ট্রপতি হতো। যেমন আব্দুল হামিদ সারা জীবন আওয়ামী লীগের এমপি ছিল, উনি কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করে তারপরে কিন্তু উনি রাষ্ট্রপতি হয়েছেন। জিল্লুর রহমানও তাই, আব্দুর রহমান বিশ্বাসও তাই। এটা হলো বাংলাদেশের সংবিধানের ব্যাপার যে উনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। তাহলে উনি যদি নির্দলীয় হয়ে থাকেন, আগে যখন উনি জয় বাংলা বলছেন ওটা অন্যায় করছেন, পরে যখন উনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন তখন উনি অন্যায় করছেন। ওনার তো দরকার ছিল না, উনি মাঝামাঝি দুইটা কোনোটাই না বললে কি ভাষণ সম্পূর্ণ হইতো না? হইতো তো, করলেন না কেন? কারণ উনি আসলে বেসিক্যালি বটম লাইনটা বলি, উনি আসলে ওনার চাকরি রক্ষা করার জন্য মরিয়া হয়ে গেছেন। উনি একটা আরামদায়ক চাকরি করেন, এই চাকরিটা রক্ষা করার জন্য উনি মরিয়া হয়ে গেছেন। যা যা করতে বলবে তার চেয়ে 1 ডিগ্রি বাড়াই উনি করবেন। এগুলি হয় কি মেরুদণ্ডহীনতার প্রমাণ বহন করে। ভাই আপনি চাকরি রক্ষা করতে পারবেন কি পারবেন না আপনার ব্যাপার। যদি চাকরি রক্ষা হয় তারপর তো অনন্তকাল রক্ষা হবে না, একটা সার্টেন টাইম পরে তো আপনাকে যেতেই হবে। তো আপনি তো যাবেনই, তখন কি আপনি পাবলিকের কাছে যাবেন না? মানুষ আপনি দেখবে না, মানুষ আপনি হাসাহাসি করবে না, অথবা আপনাকে শ্রদ্ধা করবে না। যেটাই আপনি যা করছেন তাই তো পাবেন আপনি। কাজেই এইটা কোনো